দূরের এবং কাছের সম্মানিত সকল ভিউয়ার এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সুব্রত সাহা, ওয়ার্কশপ সুপার মেকানিক্যাল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা, সকলকে আমার সেশনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিত্যদিনকার মতো নিশ্চয়ই অবগত আছো এখনকার সেশনটি অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ পর্ব মেকানিক্যাল টেকনোলজি, মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি বিষয়ের উপরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের সাথে আলোচনা করব বিবিধ চার এই শিরোনামে ডভটেইল গ্রুপ, ভি গ্রুপ এবং ট্যাপার্ড হোল এর অ্যাঙ্গেল ও সাইজ হিসাব করা, নমিনাল সাইজ, বেসিক সাইজ, জিরো লাইন, লিমিটস অফ সাইজ, টলারেন্সেস, ক্লিয়ারেন্স, অ্যালাউন্স, ডেভিয়েশন এবং ফিটস শব্দগুলোর বর্ণনা, লিমিট, ফিট, ক্লিয়ারেন্স, অ্যালাউন্স ইত্যাদি সম্পর্কিত সমস্যার সমাধান বিষয়বস্তুর উপরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রত্যাশা করি সেশন শেষে তোমরা ডভটেইল গ্রুপ, ভি গ্রুপ এবং ট্যাপার্ড হোলের অ্যাঙ্গেল ও সাইজ হিসাব করতে পারবে। নমিনাল সাইজ, বেসিক সাইজ, জিরো লাইন, লিমিটস অফ সাইজ, টলারেন্সেস, ক্লিয়ারেন্স, অ্যালাউন্স, ডেভিয়েশন এবং ফিটস শব্দগুলোর বর্ণনা করতে পারবে এবং লিমিট, ফিট, ক্লিয়ারেন্স, অ্যালাউন্স ইত্যাদি সম্পর্কিত সমস্যার সমাধান করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিতে চাই আমাদের জন্য নির্ধারিত যে সময়কালটুকু তাকে আমরা কিভাবে ব্যবহার করব। প্রথমেই আমরা সূচনা, বক্তব্য ও শুভেচ্ছা বিনিময়ের জন্য 3 মিনিট সময় এবং শেষের দিকে প্রশ্নোত্তর, বাড়ির কাজ ও ধন্যবাদ জ্ঞাপনের জন্য 2 মিনিট রেখে আর বাদ বাকি সময়টুকু 25 মিনিট মূল আলোচনার জন্য আমরা বরাদ্দ রাখতে চাই এবং সেভাবেই আমরা আলোচনা সূত্রপাত করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে আলোচ্য বিষয়বস্তুর প্রথমটি নিয়ে শুরু করি। প্রথমেই আমি ডভটেইল গ্রুপ, ভি গ্রুপ এবং ট্যাপার্ড হোলের অ্যাঙ্গেল ও সাইজ হিসাব করার আলোচ্য বিষয়ের মধ্য থেকে ভি গ্রুপের অ্যাঙ্গেল এই বিষয়টি নিয়ে প্রথমে আলোকপাত করা শুরু করি। সময় স্বল্পতার জন্য আমরা এখানে ভি গ্রুপ এবং ট্যাপার্ড হোল নিয়েই মুখ্যত আলোচনা করব। নিয়মিত সেশনে আমরা 3টা নিয়েই আলোচনা করেছিলাম, যাতে বিস্তারিতভাবে আরও সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে বলা যায়, সে কারণে একটু সংক্ষেপ করে আমরা ভি গ্রুপ এবং ট্যাপার্ড হোল নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে। আশা করি যতটুকু তোমরা বুঝেছিলে আরও ভালোভাবে, পরিচ্ছন্নভাবে সেই জ্ঞানের উপরে আরও বদ্ধমূল ধারণা তোমাদের আজকের সেশন থেকে অর্জিত হবে। ভি গ্রুপের অ্যাঙ্গেল, আমরা প্রথম ডান পাশে চিত্রটাকে একটু সুন্দরভাবে অবলোকন করার চেষ্টা করি। আমরা একটি সাইড ভিউ দেখতে পাচ্ছি একটি ভি গ্রুপের, যার ভিতরে ভি একটি অ্যাঙ্গেল অবস্থান করছে। তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটি ডটেড সার্কেল এবং একটি ফার্ম লাইন সার্কেল। এটা আমরা দুটো বল স্থাপন করেছি এবং একটি H1 দিয়ে সারফেস প্লেট থেকে উচ্চতা, H2 দিয়ে উচ্চতা, দুটো সার্কেলের মধ্যবর্তী কেন্দ্র O1, O2 এবং একটি অঙ্কন করা আছে একটি প্যারালাল লাইন, তার হেলানো তলের সাপেক্ষে O1B এবং তার উপরে একটি পারপেন্ডিকুলার লাইন O2B ইত্যাদি অঙ্কন করা আছে। আমরা এগুলো দেখতে পাচ্ছি। এগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলেই আমাদের অ্যাঙ্গেল হিসাবকরণটি পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি কোনগুলোকে কিভাবে চিহ্নিত করা হয়েছে এবং কিভাবে বিশ্লেষণ করা যায়। ভি গ্রুপ অ্যাঙ্গেলটাকে যদি আমরা এ ধরে নিই, অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটি আছে এটা আমরা মনে করি এ, এবং মনে করি যে দুটো ভিন্ন ব্যাসের রোলার বা বল আমরা এখানে ব্যবহার করব, যার ডায়ামিটারটাকে আমরা মনে করব D1 এবং D2, এবং তা কিন্তু আমরা মাপার জন্য যে ডিভাইসটি ব্যবহার করব ভার্নিয়ার মাইক্রোমিটার। এবং এই ভিন্ন ব্যাসের রোলার বা বল আমরা যখন ওই ভি গ্রুপের মধ্যে স্থাপন করে অ্যাঙ্গেলকে মাপার চেষ্টা করব, তখন আমরা এর
সারফেস প্লেট থেকে উচ্চতাকে মাপার জন্য হাইট গেজ ব্যবহার করব এবং ভি গ্রুপটাকে আমরা সারফেস প্লেটের উপরে রেখে এই কার্যক্রমটি সম্পাদন করব। সেজন্য সারফেস প্লেট আমাদের জন্য প্রয়োজনীয় হবে। আশা করি উপকরণাদি সম্পর্কে আমাদের একটি ধারণা অর্জিত হলো। আমরা এই অবস্থায় যদি চিত্রটাকে আরেকটু সুন্দর করে এখন বোঝার চেষ্টা করি, এখানে তাহলে আমরা যা দেখলাম তাতে হচ্ছে যে O1 ছোট মনে করি এখানে একটি রোলার ব্যবহার করা হয়েছে, তার কেন্দ্র বা বল ব্যবহার করা হয়েছে, এবং O2 হচ্ছে বড় বলের কেন্দ্র। এই দুটোই কিন্তু এই হেলানো তলকে স্পর্শ করেছে এবং O1 থেকে একটি সমান্তরাল রেখা এই হেলানো তলের সাপেক্ষে আমরা অঙ্কন করলাম। তাহলে এই যে উলম্ব রেখাটি হচ্ছে তা কিন্তু এ কোণকে দ্বিখণ্ডিত করলো। এই কোণটা হবে a/2, হেলানো তলকে কৌণিক ভি গ্রুপের অ্যাঙ্গেলকে দ্বিখণ্ডিত করলো, a/2 আমরা বলতে পারি। এই অবস্থায় এটা হচ্ছে বি কোণটা সমকোণ হবে এবং এখানে O1 O2 এই দূরত্বটি খুব গুরুত্বপূর্ণ এবং O2B এই দূরত্বটি আমরা কিভাবে পেতে পারি আমরা একটু বিবেচনা করে আমরা খেয়াল করব। একটু পরেই আমরা দেখার চেষ্টা করব H1 কিভাবে এবং H2 কিভাবে ভূমিকা পালন করে। আমরা এখানে একটা সমীকরণ দেখার চেষ্টা করি এবং এখানে আরেকটি সমীকরণ দেখার চেষ্টা করি। সেই সমীকরণ দুটোর বিস্তারিত যে অবস্থাটি আছে আমরা সেদিকে চোখ বা দৃষ্টি না দিয়ে আমরা যদি প্রথমে নিচের সমীকরণটি দেখি sin a/2, অর্থাৎ এখানে যে O1B এবং O2 সমকোণী ত্রিভুজটি দেখতে পাচ্ছি, সেখানে যদি O1 যে সূক্ষ্ম কোণ যেটা কিনা a/2, এই কোণটাকে যদি বিবেচনা করি তাহলে ওই যে O1B সমকোণী সূক্ষ্মকোণী ত্রিভুজটাকে বিবেচনা করলে sin of a/2 আমরা কি লিখতে পারি, O2B লম্ব বাই অতিভুজ O1 O2। তাহলে আমরা যদি এই কোণটাকে পেয়ে যাই তাকে 2 দিয়ে গুণ করলেই কিন্তু আমরা এই কৌণিক দূরত্বটি বা এ কোণের মান পেয়ে যাব। এটা নিয়ে আশা করি কোনো সন্দেহ নেই, তাই না? এখন আমাদের কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত বিষয় হচ্ছে O2B এই দূরত্বটুকু বের করা এবং O1 O2 এই দূরত্বটুকু বের করা, নাকি বলো তোমরা? ঠিক তো? এই অবস্থায় আমরা বাম পাশের সমীকরণ থেকে বের করা হয়েছে O1 O2 এটুকু, আর O2B মূলত যেটা সেটা আমরা একটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলেই পেয়ে যাব। আমরা ধীরে ধীরে আগাই। আবারও সে ডান পাশের সমীকরণটির একটু উপরের অংশটাকে আমরা খেয়াল করি, O2B কতটুকু বুঝায়। আমরা যদি দেখার চেষ্টা করি O1 থেকে যদি আমরা একটা সমান্তরাল রেখা অঙ্কন করি হেলানো তলের সাপেক্ষে, তাহলে সেটা হবে হচ্ছে, আর O2 থেকে যদি আরেকটা সমান্তরাল রেখা অঙ্কন করি তাহলে যে বিষয়টুকু দাঁড়াবে সেটা কিন্তু O2B কে আমরা কিভাবে পেতে পারি। প্রকৃত অর্থে O1 এবং O2 হচ্ছে দুটো রোলারের কেন্দ্র রেখা। তাহলে এখান থেকে O1 থেকে এই হেলানো তল পর্যন্ত সেটা হচ্ছে D1/2 এবং O2 থেকে হেলানো তল পর্যন্ত হচ্ছে D2/2, অর্থাৎ ব্যাসার্ধ, দুটোই ব্যাসার্ধ। তাহলে দুটো ব্যাসার্ধের বিয়োগফলের পরিমাণটাই হচ্ছে O2B। এটা নিয়ে আমাদের নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। সে কারণেই বলা হচ্ছে বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ। আশা করি কোনো সমস্যা এখানে আমাদের হচ্ছে না। তাহলে O2Bর পরিমাণটা আমরা বুঝে ফেললাম, তাই না? এখন আমরা চলে আসি O1 এবং O2র অবস্থাটি বোঝার জন্য বা দূরত্বটুকুর পরিমাণ বোঝার জন্য। একটু আমরা খেয়াল করি কিভাবে আমরা পেতে পারি। আমরা যদি এভাবে দেখার চেষ্টা করি যে একদম নিচের দিকে আমরা তাকাই, নিচের দিকে কি হয়, H2 সারফেস প্লেট থেকে এই পর্যন্ত একদম নিচ থেকে শীর্ষ পর্যন্ত, ওকে। এখান থেকে যদি আমরা বিয়োগ দেই এই নিচ থেকে আবার এই ছোট বলের উপর পর্যন্ত, তাহলে কতটুকু থাকবে? থাকবে হচ্ছে ঠিক এতটুকু, তাই না? ঠিক এতটুকু হয়ে গেল। এই অবস্থায় আমাদের কাঙ্ক্ষিত দূরত্ব কতটুকু? কাঙ্ক্ষিত দূরত্ব কিন্তু O1 O2 বিয়োগ বলা হচ্ছে কি D2 - D1/2। D1 - D2/2 করলে কতটুকু হয় খেয়াল করো তো একটু, কি অবস্থাটা হচ্ছে। এটা কি আমরা বুঝতে পারি? কষ্ট হয়, তাই না? হ্যাঁ, অনেকের কষ্ট হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। তাহলে আমরা চলে যাই উপরে। ঠিক
আমাদের বোঝার বা পারসেপশন ক্লিয়ার করার জন্য ইকুয়েশনকে এইভাবে বিশ্লেষণ করতে হবে। আমরা চলে যেতে চাই উপরের ইকুয়েশনে, তাহলে এক একজনের জন্য এক এক রকমভাবে বিশ্লেষণের স্তরকে বিন্যস্ত করে নিতে হবে। আবার উপরে চলে যাই, উপরের লাইনে O1 O2 দূরত্বকে কি লিখেছে, এক একটা করে বলকে বিশ্লেষণ করেছে। H2 মাইনাস D2/2, H2 এই পর্যন্ত বিয়োগ D2/2 অর্থাৎ এই পর্যন্ত, অর্থাৎ এই সারফেস প্লেট এখান থেকে এ পর্যন্ত বিয়োগ এই পর্যন্ত হয়ে গেল। আর H1 মাইনাস D1/2 সেটা কোন পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত বিয়োগ এ পর্যন্ত। তাহলে কি হলো, আমরা এখান থেকে এই পর্যন্ত নিয়ে এ পর্যন্ত আসলাম, এই পর্যন্ত আসলাম, আর এখান থেকে এ পর্যন্ত নিয়ে বিয়োগ এ পর্যন্ত আসলাম। তাহলে কি মাঝখানে কি বিয়োগ করলে এতটুকু থাকে? এখন কি ক্লিয়ার? নিশ্চয়ই আমি আশা করি এখন সবাই পরিষ্কার। কারণ কি, আবারও বলি, এই ফার্স্ট ব্র্যাকেট প্রথম যেটা হলো সেটা হচ্ছে একদম নিচ থেকে উপর পর্যন্ত বিয়োগ এই উপর থেকে এই পর্যন্ত। তাহলে নিচ থেকে এই পর্যন্ত দূরত্ব পেয়ে গেলাম, তাই না? ফার্স্ট ব্র্যাকেট প্রথমটুকু। দ্বিতীয় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আসলো হচ্ছে H1 থেকে এই পর্যন্ত বিয়োগ কতটুকু, এই যে D1/D2, অর্থাৎ এই উপরের বলটার এখান থেকে এই পর্যন্ত। তো থাকলো কতটুকু, এই নিচ থেকে এই পর্যন্ত। তাহলে নিচ থেকে O2 পর্যন্ত বিয়োগ নিচ থেকে O1 পর্যন্ত, বিয়োগ দিলে থাকবে তো অবশিষ্ট O2 আর O1 এর মধ্যবর্তী দূরত্ব, সেইটাকে আমরা লিখতে পারি না? ঠিক দ্বিতীয় লাইনে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এইটাকে বীজগাণিতিকভাবে ব্র্যাকেটটাকে তুলে দিয়ে আমরা পাশাপাশি করে সরলীকরণ করে লিখলাম, আর কোনো পার্থক্য নেই। তাহলে এই অবস্থাটিকে যদি এই ডান পাশে নিচের দিকে লিখে দেই, তাহলে তো সাইন অফ A/2 সমীকরণটি আমরা পেয়ে যাই। এইভাবে এটাকে বিশ্লেষণ করা হয়েছে এবং এই মানটিকে প্রতিস্থাপন করলে সাইন অফ A/2 যা পাওয়া যাবে সেইটাকে A/2 ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স অফ এত। সেখানে আবার আমরা যদি ক্যালকুলেটর দিয়ে করি তাহলে A/2 মান পাওয়া যাবে, সেটাকে 2 দিয়ে গুণ করলে এর মান পাওয়া যাবে। আশা করি ভি গ্রুপের অ্যাঙ্গেল হিসাব করুন আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। এখন আমরা চলে যেতে চাই সাইজ নির্ণয়ে। একই কথা কিন্তু বারবার চলে আসতে পারে, আমি সেখানে একটু জাম্প করব, না হলে আমাদের তো সময় কুলাবে না, তাই না? এখানে খেয়াল করি, আবার সে একটি ভি গ্রুপ এবং একটি রোলার বসিয়েছি। এই অবস্থায় খেয়াল করো, আমরা কিন্তু কেন্দ্রটাকে ও ধরেছি এবং এখানে যদি মনে করি একটি লম্ব রেখা আছে, তাহলে সেই কৌণিক দূরত্ব ভি গ্রুপের মনে করি এ। এবং এই অবস্থায় আমরা গত সেশনে যেভাবে ত্রিভুজগুলোকে দেখিয়েছিলাম, সেই আঙ্গিকে এইখানে যে একটি সমকোণী সূক্ষ্মকোণী ত্রিভুজ তৈরি হলো BOE, সেই সাপেক্ষে এইটা হবে হচ্ছে A/2। এবং একইভাবে কিন্তু আমরা আবারও তুলনা করলে পেতে পারি এই যে BCD, সেটার মাধ্যমে এইখানে যে DCB কোণ, এটাও হবে হচ্ছে A/2 কৌণিক দূরত্বের সমান। কারণ কি, BC রেখাটি হবে হচ্ছে এই উলম্ব রেখা সমতুল্য এবং DBE কোণ হচ্ছে তাদের সংযোজক রেখা। তাহলে এই কোণ এবং ওই কোণটা হবে হচ্ছে আমাদের সেই একদম প্রথম নিয়মিত কোণের সময় বলেছিলাম যে আমাদের দুটো সরল সমান্তরাল রেখাকে যদি একটি কৌণিক রেখা সংযোগ করে, তাহলে কোন আঙ্গিকে সেটি হবে অনুরূপ কোণ, একান্তর কোণ ইত্যাদি বিষয়গুলো যেটা ক্লাস 8-9 আমরা পড়েছি, সেই আঙ্গিকে কিন্তু এখানে আমরা বিশ্লেষণ করলে পেয়ে যাব। আশা করি আমাদের কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আমরা একটু দ্রুত এগিয়ে যাই। এখানে আমরা মনে করি ভি গ্রুপের প্রশস্ততা হচ্ছে W, যেটা আমাদের কাঙ্ক্ষিত বিষয়। তাহলে এই জায়গায় আমরা এই যে ডি প্রান্ত থেকে একদম এই পাশের কৌণিক বিন্দু পর্যন্ত আমরা মনে করি দূরত্ব হচ্ছে W, যেটা আমাদের বের করতে হবে। এবং ভি গ্রুপের অ্যাঙ্গেল মনে করি আমরা এ, যেটা আমরা সম্ভবত আমরা ধরে নিচ্ছি যে আমরা একটু আগের স্লাইডে বের করে ফেলেছি। এই অবস্থায় আমরা একটি রোলার বা বল সুনির্দিষ্ট ব্যাসের আমরা ব্যবহার করব, যে রোলারটি আমাদের গ্রুপের মধ্যে বসালে তা একটু উপরের দিকে বের হয়ে থাকবে। এই অবস্থা আমরা ধরে নিই। ভার্নিয়ার মাইক্রোমিটার এবং হাইট গেজ এবং সারফেস প্লেট এখানে অবশ্যই প্রয়োজন হবে। এই অবস্থায় আমরা প্রথমেই ফাইনাল ইকুয়েশনটা লিখে দিলাম যে ডব্লুর পরিমাণটি কত হওয়া উচিত, তুমি এবার বলো। কিভাবে আমরা বলতে পারি? ডব্লু ইজ ইকুয়াল টু কি আমি এটা লিখতে পারি ও বি। ঠিক এই ও যদি মধ্যবিন্দু হয়, তাহলে এই পাশে একটা ওবি এবং এই পাশে একটা ওবি, তাহলে 2 × OB যোগ ঠিক এখান থেকে
এই পর্যন্ত সিডি বা ডিসি, তাহলে এরকম করে দুটো ডিসি দুই পাশে হতে হবে না, তাহলে 2 ইন্টু ডিসি, তাহলেই কিনা ডব্লু হবে, তাই না? আমি তাই এখানে লেখার চেষ্টা করেছি ডব্লু ইজ ইকুয়াল টু 2 ইন্টু ওবি প্লাস 2 ইন্টু ডিসি। যে দুটোকে যোগ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত ডব্লুর মানটি পেয়ে যাব। আশা করি তোমরা চূড়ান্ত প্রত্যাশিত ইকুয়েশনটি বুঝতে পেরেছো। এখন আমরা যদি কোনোভাবে ও বির মানটি এবং ডিসির মানটি বের করতে পারি, তাহলে আমাদের প্রত্যাশিত ভি গ্রুপের যে সাইজ অর্থাৎ প্রশস্ততা, এক প্রান্ত থেকে অপর প্রান্তের যে চওড়া বা উইডথ, এটি আমরা সহজেই বের করতে পারবো। দেখি কি ইকুয়েশন ব্যবহার করা যায়। হ্যাঁ, দেখো বলা হচ্ছে কি ত্রিভুজ বিওই, এখান থেকে আমরা লিখতে পারি cos of a by 2 is equal to OE by OB. cos of a by 2 is equal to OE by OB। এইখানে এই কোণটার মান a by 2 কি করে হলো, এটা যদি আমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে আমি খুব দুঃখ পাবো। এই কারণে আমরা কিন্তু গত সেশনে এবং নিয়মিত সেশনগুলোতে বারবার এই চিত্রগুলো দেখানোর চেষ্টা করেছি, বুঝিয়েছি। আমি এখানে একটি উলম্ব রেখা অঙ্কন করিনি, এইখানে এই যে এই রেখাটি দীর্ঘায়িত করিনি, এখান থেকে যে ত্রিভুজটি হয় সেই ত্রিভুজটাকে বের করে আঁকিনি, কারণ কি এগুলো একেবারেই ক্লাস 8, 9, 10-এর বিষয় এবং গত সেশনগুলোতে অনেকবার বলা হয়েছে, সেই কারণে বারবার একই কথা বলার চেষ্টা করিনি সময় স্বল্পতার জন্য। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো এবং অবশ্যই বুঝবে। তাহলে আমরা এই ত্রিভুজ থেকে cos of a by 2 is equal to লিখতে পারি। এখান থেকে ওবি কে আমরা কি এইভাবে বলতে পারি? যদি বলতে পারি তাহলে তোমাদের কাছে পরিষ্কার, কারণটা কি ও ই হচ্ছে এই যে রোলার আমরা ব্যবহার করেছি বা বল ব্যবহার করেছি তার হচ্ছে ব্যাসার্ধ, সেটা ডি বাই 2। যদি কিনা এটার আমরা ডায়ামিটারটাকে মনে করি ডি, তাহলে ওবির মানটা পেয়ে গেলাম। ঠিক আমরা এখন কি করতে পারি, আর একটা ত্রিভুজ বিবেচনা করব বিসিডি। এখান থেকে আমরা লিখতে পারি tan of a by 2, এই কোণটাকে সূক্ষ্মকোণ বিবেচনা করে tan of a by 2 is equal to DC by BC, DC by BC। যেখানে বিসির মানটা কত হতে পারে, বিসির মান ভালো করে খেয়াল করো, বিসির মানটা কত হতে পারে আমি এখানে তোমাদেরকে পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করেছি। বিসি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ডি বাই 2 বিসি 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 ডি বাই 2, ডি বাই 2 কতটুকু, এই যে এতটুকু, তাই না? ডি বাই 2 মাইনাস h1 বিয়োগ h2, তাহলে h1 এখানে বিয়োগ h2 এই পর্যন্ত, তাহলে এতখানি বিয়োগ হয়ে গেল। এতখান এই জায়গা থেকে যদি এখান থেকে এই পর্যন্ত বিয়োগ এখান থেকে এই পর্যন্ত থাকলো কতটুকু, থাকলো হচ্ছে এতটুকু। এতটুকু যদি বিয়োগ করি তাহলে তো বিসির মানটা আমরা পেয়ে যাই। সেই কারণে বলা হচ্ছে বিসি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ডি বাই 2 মাইনাস h1 মাইনাস h2। আশা করি তোমরা একটু খেয়াল করলে ইকুয়েশনটি বুঝতে পারবে। সেখান থেকে আমরা বলতে পারি ডিসি ইজ ইকুয়াল টু, এই যে এই সমীকরণ থেকে ডিসি ইজ ইকুয়াল টু বিসি ইন্টু tan of a by 2। তাহলে আমরা এই দুটো মান যদি এই উপরের সমীকরণে বসিয়ে দেই তাহলে ডব্লুর মানটি কিন্তু পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্যাপার্ড হোলের অ্যাঙ্গেল আমরা ওই একই জাতীয় কিন্তু চিত্র এবং ইকুয়েশন চলে আসবে একইভাবে। আমরা ট্যাপার্ড অ্যাঙ্গেলের বলতে পারি, মনে করি কোণ হচ্ছে এ, দুটি যথাযথ ভিন্ন ব্যাসের বল, ভার্নিয়ার মাইক্রোমিটার, ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করলাম, সারফেস প্লেট ব্যবহার করলাম এবং এখানে দুটো বল ব্যবহার করব যা কিনা ওর মধ্যে বসবে। কিন্তু এমন ভিন্ন দুটো বল, অবশ্যই ছোট বলটি এমন হতে পারবে না যা কিনা ওর নিচ দিয়ে একেবারে গড়িয়ে পড়ে যেতে পারে বা তার সারফেস, নিচের সারফেস ওর তলা দিয়ে খানিকটা বের হয়ে যায়, এমন হতে পারবে না। অবশ্যই ছোটটা তা হতে পারবে না, কিন্তু বড়টি এমন হতে পারবে যে উপর থেকে খানিকটা উপরে বের হয়ে থাকবে অথবা উপরের সারফেস থেকে খানিকটা নিচু হতে পারবে, এমন হতে পারবে, কিন্তু নিচেরটা কখনোই বের হয়ে যেতে পারবে না। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কন্ডিশন। এই অবস্থায় আমরা চিত্রটিকে ভালো করে খেয়াল করলাম। আমরা এখান থেকে বলতে পারি যদি কিনা এর অ্যাঙ্গেলটিকে মনে করি এ কোণ, তাহলে এইখানে যে চিত্রটি পাওয়া যাচ্ছে, যে ত্রিভুজটি আমরা পাচ্ছি সেটা কিন্তু একই রকমের ত্রিভুজ, শুধুমাত্র আমরা এখান থেকে সাইন অফ a বাই 2 যদি বিবেচনা করি তাহলে বলতে পারি O2s বাই O1 O2। সেখান থেকে আমরা O2s আমরা কি এটা বলতে পারি না R2 মাইনাস R1, ঠিক একটু আগে যেভাবে বোঝানো হলো, সেখান থেকে O1 O2 বিষয়টা আমরা কি বলতে পারি, O1 O2 আমরা বলতে পারি H1 যোগ H2 যোগ R1
-R2। আবারও দেখি H1 যোগ H2, H1 যোগ H2 মানে পুরোটুকু এখান থেকে একদম এই পর্যন্ত হয়ে গেল, যোগ R1 এতটুকু, বিয়োগ R2 বিয়োগ R2 এখান থেকে এই পর্যন্ত। তাহলে কি O1 এবং O1 থেকে O2 আমরা দূরত্ব পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অবস্থায় আমরা সাইন অফ A/2 যদি পেয়ে যাই, সেখান থেকে A/2 যদি সাইন ইনভার্স এত, তাকে 2 দিয়ে গুণ করলে কোণ এর মান পেয়ে যাব। দ্বিতীয় একটি চিত্র দেখানো হয়েছে যেখানে উপরের বলটি নিচের দিকে থাকতে পারে, অন্য কোনো কিছু এখানে বলা হয়নি। আশা করি তোমরা নিজেরাই এই ইকুয়েশনটাকে সলভ করতে পারবে। আমরা চলে যেতে চাই পরের আলোচনায়। নমিনাল সাইজ, বেসিক সাইজ, জিরো লাইন, লিমিটস অফ সাইজ, টলারেন্সেস, ক্লিয়ারেন্স, অ্যালাউন্স, ডেভিয়েশন এবং ফিট শব্দগুলোর বর্ণনা নিয়ে, যেটা নিয়মিত ক্লাসে খুব ভালো করেই বোঝানো হয়েছিল এবং সুন্দর করে চিত্র দেখিয়ে দেখিয়ে তোমাদেরকে বলা হয়েছিল। আমরা খেয়াল করি সাইজ বলতে কিন্তু আমরা বুঝি যে তার মাপ কত, এরকম একটি বিষয়। অ্যাকচুয়াল সাইজ হচ্ছে এরকম একটি বিষয় যা কিনা প্রকৃতপক্ষে ওর মাপলে পাওয়া যাবে, এরকম একটি ঘটনাকে বলা হবে অ্যাকচুয়াল সাইজ। যেমন 3.50 মিলিমিটার, এরকম বিষয়টি 3.52 মিলিমিটার, এটাও কিন্তু অ্যাকচুয়াল সাইজ হিসাবে আমরা পরিগণিত করতে পারবো। কিন্তু নমিনাল সাইজ যেটা হবে সেটা কখনো কখনো আমরা বলতে পারি বেসিক সাইজ, আবার কখনো কখনো বেসিক সাইজকেও আমরা বলতে পারি নমিনাল সাইজ। কিন্তু অ্যাকচুয়াল সাইজ এবং নমিনাল সাইজের মধ্যে বিষয়টি এরকম পার্থক্য হতে পারে। প্রকৃত অর্থেই আমি কোনো একটি দ্রব্যকে, সামগ্রীকে, কোনো একটি যন্ত্রাংশকে মাপলে পরে যেটি পাবো সেটা হবে অ্যাকচুয়াল সাইজ। কিন্তু নমিনাল সাইজ এবং বেসিক সাইজ হবে যে মাপটি ও মাপে তৈরি করা হবে, ওকে প্রকাশ করা হবে, সেটা কিন্তু নমিনাল সাইজ বা বেসিক সাইজ হিসেবে প্রকাশ করা হয়। কিন্তু বেসিক সাইজ হচ্ছে নমিনাল সাইজের থেকে একটু অ্যাডভান্স হতে পারে, যেটার মাধ্যমে ওর কে ভিত্তি করে অন্যান্য কিছু মাপকে প্রকাশ করা হয়। যেমন আমি ব্র্যাকেটের ভিতরে দেখানোর চেষ্টা করেছি। মনে করা যায় বেসিক সাইজ 30.50, ওটাকে ভিত্তি করে আমরা ওর উপরে কিছু লিমিটস অফ সাইজ দিয়ে দিতে পারি, যেমন +0.03 -0.01 মিলিমিটার। এই যে অবস্থাটি সেটাকে কিন্তু নমিনাল সাইজকে ভিত্তি করে দেওয়া হয় না, বেসিক সাইজকে ভিত্তি করে দেওয়া হয়। এই ক্ষেত্রে তখন বেসিক সাইজটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। বেসিক সাইজকে তখন আইডেন্টিফাই বা চিহ্নিত করে বা সুনির্দিষ্ট করে দিতে হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। জিরো লাইনটা কি? আসলে জিরো লাইনটা তেমন কোনো বিষয় না। আমরা যখন কোনো ফিগার আঁকবো তখন জিরো লাইনের সাপেক্ষে একটি রেখা, আনুভূমিক রেখা, যার সাপেক্ষে আমরা বেসিক সাইজকে নির্দেশ করব, যেটা কিনা জিরো লাইনের সঙ্গে মিলিত হবে, এবং কিছু যে পার্থক্য থাকবে লিমিটের সাপেক্ষে, ডেভিয়েশনের সাপেক্ষে, সেগুলো উপরে নিচে, জিরো লাইনের সাপেক্ষে উপরে নিচে দেখানো হয়। সেটাকেই বলা হবে জিরো লাইন, যাকে ভিত্তি হিসাবে বিবেচনা করা হবে, যেটা আনুভূমিকভাবে টানা হয়। পজিটিভ ডেভিয়েশন কি জিরো লাইনের উপরে দেখানো হয়, নেগেটিভ ডেভিয়েশন কি জিরো লাইনের নিচে দেখানো হয়। লিমিটস অফ সাইজ মূলত হচ্ছে এরকম একটি বিষয়, বেসিক সাইজের সাপেক্ষে তার একটি ঊর্ধ্বসীমা নিম্নসীমা নির্ধারণ করে দেওয়া হয়, যে তা বেসিক সাইজ যতটুকু আছে থাকবে, তারপরেও এ কিন্তু সর্বোচ্চ এতটুকু পরিমাণে বিচ্যুতি হতে পারবে, যাকে নির্দিষ্টভাবে ম্যানুফ্যাকচারার বলে দিবে। বেসিক সাইজের সাপেক্ষে এতটুকু পরিমাণে সে কমে যেতে পারে, সেটি কিন্তু ম্যানুফ্যাকচারার বলে দিবেন। অতটুকু হলে গ্রহণযোগ্য হবে, এই বিষয়টিকে বলা হবে লিমিটস অফ সাইজ, যে আমি সীমাটা এতটুকু হবে, এর আকারের এর কিন্তু পরিবর্তন এতটুকু পর্যন্ত সহনীয় হবে, গ্রহণীয় হবে, এই বিষয়টাকে বলা হবে লিমিটস অফ সাইজ। টলারেন্স হবে হচ্ছে একটি সুনির্দিষ্ট মানকে বলা হবে টলারেন্স। এই লিমিটস অফ সাইজের মাধ্যমে টলারেন্সটা নির্ধারিত হয়ে থাকে। ক্লিয়ারেন্স বিষয়টি এবং অ্যালাউন্স বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। দুটো আমরা অধিকাংশ স্টুডেন্টরা, শিক্ষার্থীরা মাঝে মধ্যে একটু গন্ডগোল হয়ে যায়, মিলে যায়। ক্লিয়ারেন্স এবং অ্যালাউন্স বিষয়টা হচ্ছে এই ফিট বলে যে একটি বিষয় আছে, যে সংযোজিত যন্ত্রাংশের মধ্যে যে আন্তঃসম্পর্ক, সেটাকে ফিট বলা হবে। সেই ফিটের সাপেক্ষে ক্লিয়ারেন্স এবং অ্যালাউন্সকে প্রকাশ করা হয়, বোঝা হয়, প্রকাশ করা হয় ইত্যাদি বিষয়। কিন্তু সেই ক্লিয়ারেন্স সবসময় হতে হবে পজিটিভ, কিন্তু ম্যাথমেটিক্যালি সেটি কখনো কখনো নেগেটিভ হতে পারে, কিন্তু তখনই ক্লিয়ারেন্স বলা হবে ওটাকে যখন সেটি পজিটিভ হবে। অ্যালাউন্স কিন্তু হতে পারে অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ, কিন্তু প্রকাশ করা হবে সেটাকেই অ্যালাউন্স হিসাবে যখন সেটি আমাদের হোলের ক্ষেত্রে, অর্থাৎ সংযোজনীয় যন্ত্রাংশের ক্ষেত্রে, যেটার মধ্যে অন্য একটি যন্ত্রাংশ ঢুকে যাবে, এরকম একটি অবস্থা, যে যন্ত্রাংশটি অন্য একটি যন্ত্রাংশকে গ্রহণ করবে, এই অবস্থায় সেই গ্রহণীয় যন্ত্রাংশটি একদম সর্বনিম্ন মাপের সাপেক্ষে
যে যন্ত্রাংশটি তার মধ্যে প্রবেশ করবে তার সর্বোচ্চ মাপের যে পার্থক্য সেই সাপেক্ষে অ্যালাউন্সটিকে প্রকাশ করা হবে। আমরা সেই লিমিটস অফ সাইজ এবং টলারেন্সকে কয়েকটি মাপ দিয়ে প্রকাশ করেছি, বেসিক সাইজের সাপেক্ষে পজিটিভ নেগেটিভ, এবং সেই লিমিটস অফ সাইজ এবং টলারেন্সকে কিন্তু দুইভাবে হতে পারে, সাধারণত এককভাবে, দ্বিমুখীভাবে, ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল বলা হয় ইত্যাদি। আমরা সেখানে ম্যাথমেটিক্যালি দেখানোর চেষ্টা করেছি এবং চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। জিরো লাইনের সাপেক্ষে এখানে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে জিরো লাইনের সাপেক্ষে ইউনিল্যাটারাল টলারেন্স একদিকে দেখানো হয়, বাইল্যাটারাল টলারেন্স দুই দিকেই দেখানো হয়, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। চিত্রে আমি সেই বিষয়টাকে আরেকটু পরিষ্কার করে দেখানোর চেষ্টা করেছি। যদি আমরা হোলের সাপেক্ষে দেখাই তাহলে মিনিমাম সাইজ, ম্যাক্সিমাম সাইজ, টলারেন্স হতে পারে। শ্যাফটের ক্ষেত্রে মিনিমাম ম্যাক্সিমাম হবে এবং টলারেন্স কোনটা হবে এবং ক্লিয়ারেন্স কোনটা হবে সেটা আমি এখানে চিত্র 3-এ একটু প্রদর্শন করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যেটা নিয়মিত ক্লাসে আমি দেখাচ্ছি। ডেভিয়েশন বিষয়টি হচ্ছে এরকম একটি বিষয় যে হোল এবং শ্যাফট যখন একটার মধ্যে আরেকটি প্রবেশ করবে এবং সংযোজিত হবে, সেই অবস্থায় একটি ফান্ডামেন্টাল ডেভিয়েশন থাকতে পারে তাদের মধ্যে সংযোজিত যে মধ্যবর্তী একটি কাল্পনিক সামঞ্জস্য রেখা, সেটাকে ফান্ডামেন্টাল ডেভিয়েশন। তার সাপেক্ষে একটি আপার ডেভিয়েশন, লোয়ার ডেভিয়েশন হবে। সেটি শ্যাফটের ক্ষেত্রে হবে হচ্ছে তার সর্বনিম্ন মাপের সঙ্গে ফান্ডামেন্টাল ডেভিয়েশনের যে পার্থক্য তাকে বলা হবে লোয়ার ডেভিয়েশন, সর্বোচ্চ মাপের সাপেক্ষে আপার ডেভিয়েশন। একইভাবে হোলের ক্ষেত্রেও তার সর্বনিম্ন মাপের সাপেক্ষে লোয়ার এবং সর্বোচ্চ মাপের সাপেক্ষে আপার ডেভিয়েশন ইত্যাদিভাবে সেটাকে প্রকাশ করা হয়। ফিটসের ক্ষেত্রে কিন্তু ইউজুয়ালি 3 ধরনের ফিটস সাধারণত ব্যবহার করা হয়: ক্লিয়ারেন্স ফিট, ট্রানজিশন ফিট, ইন্টারফারেন্স ফিট। ক্লিয়ারেন্স ফিট তখন যখন একটি হোল এবং একটি শ্যাফট সংযোজিত হবে, তখন তাদের সকল অবস্থা তাদের মধ্যে একটি পজিটিভ মান পার্থক্য থাকবে, তখন সেটাকে ক্লিয়ারেন্স ফিট বলা হবে। ট্রানজিশন ফিট তখন হবে যখন একটি দ্বৈত অবস্থা বিরাজ করবে, কখনো কখনো তাদের মধ্যবর্তী পার্থক্য, মাপের পার্থক্যের ক্ষেত্রে কখনো পজিটিভ এবং কখনো নেগেটিভ আসবে, অর্থাৎ একবার ফাঁকা থাকবে আবার ওভারল্যাপিং হবে, সে অবস্থা ট্রানজিশন ফিট বলা হবে। এবং ইন্টারফারেন্স ফিট তখন হবে যখন হোল এবং শ্যাফটের মধ্যে সকল সময় একটি ওভারল্যাপিং অবস্থা থাকবে, তখন সেটাকে ইন্টারফারেন্স ফিট হিসেবে প্রকাশ করা হবে, যেটা আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে ক্লিয়ারেন্স, ট্রানজিশন এবং ইন্টারফারেন্স হোল বেসিসে এবং শ্যাফট বেসিসে। আশা করি তোমরা এই চিত্রগুলো টেক্সট বইতেও পাবে এবং এতদিনে সেই জিনিসগুলো তোমরা দেখে পরিষ্কার হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যেতে চাই সমাধানে। মনে করি একটি মাপ আছে 50 প্লাস মাইনাস প্লাস 0.05 মিলিমিটার মাইনাস 0.02 মিলিমিটার। লিমিটস অফ সাইজ এবং টলারেন্স কত? আমি ডান পাশে সমাধানে বলার চেষ্টা করেছি 50.00 প্লাস 0.05 এবং মাইনাস 0.0 মিলিমিটার। এই অবস্থায় এটির কি হবে? আপার লিমিট অফ সাইজ হচ্ছে 50 যোগ যদি করি তাহলে 50.05 মিলিমিটার এবং লোয়ার লিমিট হবে হচ্ছে 49.98 মিলিমিটার, তাই তো? তাহলে টলারেন্সটা কি হবে? লিমিটস অফ সাইজ কিন্তু আমরা বের করে ফেলেছি যে আপার লিমিট হবে এত, লোয়ার লিমিট হবে এত, এটা হচ্ছে লিমিটস অফ সাইজ। কিন্তু টলারেন্সটা হবে হচ্ছে এই দুটোর মধ্যবর্তী পার্থক্য এবং সেটা হবে 0.07 বা 0.07 মিলিমিটার, যেটা আমি একটু আগে বলেছিলাম যে অ্যাবসলিউট একটি ভ্যালু। সমাধান 2তে যদি আমরা দেখার চেষ্টা করি যে একটি হোলের মাপ 30.00 প্লাস 0.01 মাইনাস 0.02 মিলিমিটার এবং শ্যাফটের মাপ 29.98 যোগ 0.01 বিয়োগ 0.02 মিলিমিটার হলে ক্লিয়ারেন্স ও অ্যালাউন্সের পরিমাণ কত এবং এদের সম্পর্কিত অবস্থানের ফিটের ব্যাখ্যা দাও। এই অবস্থায় আমরা একটু দেখার চেষ্টা করব যে আপার লিমিট অফ সাইজ হোলের কত, লোয়ার লিমিট অফ সাইজ হোলের কত এবং একই সাথে শ্যাফটের বেলায় ওই দুটো মাপ কত। তোমরা একটু দ্রুত দেখে নাও, আমি মাপগুলো কিছুই করিনি, যা তোমরা জানো এবং বোঝো, একদম পরিষ্কার, শুধুমাত্র যোগ বিয়োগ করেছি, তাই না? আর কিচ্ছু করিনি, যা কিনা একদম সরল সমীকরণ। এই অবস্থায় মিনিমাম ক্লিয়ারেন্স এবং ম্যাক্সিমাম ক্লিয়ারেন্সের বিষয়টি কি হবে? একদম সোজা। হোলের ক্ষেত্রে লোয়ার লিমিট অফ সাইজ মাইনাস আপার লিমিট অফ সাইজ শ্যাফটের, এবং ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স আপার লিমিট অফ সাইজ হোল এবং লোয়ার লিমিট অফ সাইজ শ্যাফট। আমরা বুঝে গেলাম। কিন্তু এই অবস্থায় মিনিমাম ক্লিয়ারেন্সটা কত? যে মিনিমাম ক্লিয়ারেন্সটা হবে হচ্ছে আমাদের অ্যালাউন্সের বিষয়, সেটি হবে হচ্ছে লোয়ার লিমিট অফ সাইজ হোল এবং আপার লিমিট অফ সাইজ শ্যাফট। সেক্ষেত্রে অ্যালাউন্স হবে হচ্ছে মিনিমাম ক্লিয়ারেন্স এবং 0.01 মিলিমিটার এবং নেগেটিভ। সেই কারণে আমরা একটু আগে বলেছি অ্যালাউন্স সকল সময় শুধুমাত্র পজিটিভ, শুধুমাত্র নেগেটিভ এমন কোনো কথা নেই। সেটা কখনো কখনো পজিটিভও হতে পারে, কখনো কখনো নেগেটিভও হতে পারে, ডিপেন্ডস আপ টু নেচার অফ ফিট।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফিটের সাপেক্ষে ফিটের ব্যাখ্যাটা একটু দেখার চেষ্টা করি। হোলের সাপেক্ষে আপার লিমিট অফ সাইজ, হোলের ভিত্তিতে আমরা কি বলতে পারি, শ্যাফটের এই যে আমরা মাপটি দেখালাম, বললাম এবং প্রদর্শন করছি তোমাদের সামনে, সেটার সাপেক্ষে আমরা বলতে পারি শ্যাফটের উভয় সাইজ ক্লিয়ারেন্স ফিট সৃষ্টি করেছে, এবং লোয়ার লিমিট অফ সাইজ হোলের ভিত্তিতে শ্যাফটের উভয় সাইজ ট্রানজিশন ফিট সৃষ্টি করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। তোমাদের এর উপরে আমি নিয়মিত সেশনে বলেছিলাম কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টস করে জানাবে। তখন তেমন কোনো প্রশ্ন আসেনি। আজকে ঠিক একই কথা বলছি, প্রশ্ন থাকলে কমেন্টসে জানাবে। আমরা ভবিষ্যতে কোনো মাধ্যমে যোগাযোগ করে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের জন্য বাড়ির কাজ নিয়মিত সেশনে বলেছিলাম, এই সেশনে কোনো বাড়ির কাজ নেই। তোমাদের সকলকে একদম ধন্যবাদ জানাচ্ছি। আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি আমার সেশনে। তবে এই ভিডিওটি এতক্ষণ ধরে যে সকল সম্মানিত ভিউয়ার এবং তোমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনুসরণ করলে, তাদের সকলকে পুনরায় এই উজ্জ্বল রঙের ওয়েবসাইটটি অনুসরণ করে বারবার দেখার অনুরোধ জানাচ্ছি এবং সকলকে পুনশ্চ ধন্যবাদ জানিয়ে আমার সেশনটি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।